লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। এক্সিট পোলও সামনে চলে এসছে। আগামীকাল মোটামুটি এরকম সময়ে সারা দেশ সহ পশ্চিমবঙ্গের ফলাফলটা ঠিক কী হচ্ছে সেই ট্রেন্ড সেট হয়ে যাবে, ম্যাক্সিমাম আসনেই ফলাফল নির্দিষ্ট হয়ে যাবে। কিন্তু তারপর কি হবে? তারপর এই রাজ্যের রাজনৈতিক ঘটনা প্রবাহ কোন দিকে যাবে? দেখুন, এক্সিট পোলের রেজাল্ট যেটা এসেছে সেই রেজাল্টে কোনো দলই খুশি নয়। এই এক্সিট পোলে দেখানো হচ্ছে বিজেপি এই রাজ্যে ভালো ফল করছে, তারা মোটামুটি 20 থেকে 25, 26, 27টি আসন পেতে পারে, যেটা দেখে আবার বিজেপি নেতারা বলছেন ট্রেন্ড ঠিক আছে, কিন্তু এই সংখ্যা বাড়বে, 30-এর উপর চলে যাবে। তৃণমূল কংগ্রেস তো ফুৎকারি উড়িয়ে দিয়েছে, তাদেরকে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে 20-র নিচে নেমে আসছে তারা, কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সেটা মানতে রাজি নয়। তাদের দাবি যে এখানে 34-35টা আসন তারা নাকি পেয়ে যেতে পারে। এমনকি বামফ্রন্ট কংগ্রেস, যাদেরকে 0 থেকে 3টি আসন ম্যাক্সিমাম কোনো কোনো সংস্থা দিয়েছে, সেই বামফ্রন্ট কংগ্রেস জোট বলছে যে না না, এসব ফালতু কথা। তারাও নাকি এই রাজ্যে 20, 25, 30টা আসন পেয়ে যাবে, যা ফল করবে সকলে চমকে যাবে। যাই হোক, সে মোটামুটি পশ্চিমবঙ্গে 42টা আসন, সবাই যদি 30টা করে পায়, বেড়ে 90টা কী করে কোন ম্যাজিক ফর্মুলায় হয় সেটা কালকে বুঝতে পারবো। সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে যে যে ফলই কালকে হোক না কেন, আগামী দিনে অন্তত মাস দুয়েকের মধ্যে তিনখানা মহাবাজ শাসক দলের মাথায় পড়তে চলেছে। না না, অনেকে যারা ভাবছেন যে দল ভেঙে ছিন্নভিন্ন হয়ে যাবে, সরকার পড়ে যাবে, আমি ওই প্রসঙ্গেই আলোচনা করছি না। একদম এমন তিনটি জায়গার কথা আমি বলতে চাইছি, যে জায়গা থেকে শাসক দলের মাথায় রীতিমতো চিন্তার মেঘ ঢুকবে। এবং সেটা যে ফলাফলই হোক না কেন, অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের ক্ষেত্রেও যে কোনো ফলাফল ঘটলেও এর বোধহয় অন্যথা হওয়া সম্ভব নয়। কোন তিনটি জায়গার কথা বলছি যেটা এতখানি মাথা ব্যথার কারণ হবে? আসছি, এক এক করে তিনটি কারণই আপনাদের বলবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আগামীকাল যে ফলাফলই আসুক, সেখানে মোটামুটি কয়েকটা সম্ভাবনা নিশ্চিত। এক, সারা ভারতবর্ষের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসছে, যেটা সম্ভাবনায় ম্যাক্সিমাম এক্সিট পোলে বলা হয়েছে। দ্বিতীয় সম্ভাবনা হতে পারে যে নরেন্দ্র মোদী হেরে গেলেন, বা বিজেপি এনডিএ জোট ক্ষমতায় আসতে পারলো না, ইন্ডি জোট, সোকল্ড ইন্ডি জোট, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের হাতে তৈরি করেছেন, তারা ক্ষমতায় এলো। আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্য ঘটনা করতে পারে, এনডিএ ক্ষমতায় এলো অথচ বিজেপি কম আসন পেল, বা ইন্ডি জোট ক্ষমতায় এলো, সেখানেও তৃণমূল প্রচুর আসন পেল। যে কোনো একটা সম্ভাবনা হতে পারে, সেটা কালকে দেখা যাবে। কিন্তু যে ঘটনাই ঘটুক না কেন, বোধহয় এই কারণটিকে এড়ানো যাবে না, সেটা হচ্ছে চাকরি হারাদের তাণ্ডব। আপনারা জানেন যে ভোট চলাকালীনই কিন্তু কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিল, এবং সেখানে 26,000 সেই চাকরি কিন্তু যাওয়ার কথা তারা বলে দিয়েছিল। এবার সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার এবং এসএসসি, এবং সেই জায়গায় তাদেরকে আপাতত একটা সাময়িক স্থগিতাদেশ, সাময়িক স্বস্তি পাওয়া গেছে, যেটাকে তৃণমূল কংগ্রেস যুদ্ধ জয়ের সঙ্গে সামিল করছে, এবং বিজেপি চক্রান্ত ভেস্তে দিয়েছে, এরকম বিভিন্ন কথা বলে ভোট বৈতরণীরা পার করে নিয়েছে। কিন্তু বাস্তবে সত্যি কি তাই? দেখুন, এই যে তিনটে পয়েন্ট বলবো, তিনটি আদালতে পেন্ডিং আছে, এবং সেই জায়গা থেকে কে ক্ষমতায় এলো, কে বেশি আসন পেল, সেইটা বোধহয় আর বিচার্য বিষয় থাকবে না। আদালত যেটা ফয়সালা করবে সেই জায়গাটাই হতে চলেছে। এই চাকরিহারাদের তাণ্ডবের কথা বলছি কেন? দেখুন, এই তৃণমূল কংগ্রেস যে কথাই বলুক না কেন, এই যে যারা চাকরিহারা আছে তাদেরকে কিন্তু হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মুচলেখা দিতে হচ্ছে যে আমাদের যদি চাকরিটা সত্যি সত্যি অযোগ্য হিসেবে প্রমাণিত হয়, তাহলে আমাদের চাকরি যাবে। এবং শুধুমাত্র তাই নয়, তাদের যে বেতনটা এই কমাসেও পেয়েছেন এবং প্রথম দিন থেকে পেয়েছেন, সেটা কিন্তু ফেরত দিতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট মুচলেখা দেওয়ার কথা বলেছে। অর্থাৎ যাদের চাকরি যাবে, এই বিচারে কিছু লোকের তো চাকরি যাবেই। 26,000 যদি নাও যায়, এবং আমরাও চাই যারা এর মধ্যে যোগ্য আছে তারা যেন চাকরিহারা না হন। একটা চাকরি চলে যাওয়া মানে একটা সংসারের যে কতখানি চাপ, সেটা আমরা জানি। কিন্তু যারা অন্যায়ভাবে, অযোগ্যভাবে এই চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছেন, তাদের অবশ্যই চাকরি যাওয়াটা দরকার আছে। এবার চাকরি চলে গেলে একটা জায়গা হচ্ছে যে অর্থনৈতিকভাবে তারা অনেকটাই ধাক্কা খাবেন। যে বেতনটা পাচ্ছিলেন সেটা বন্ধ হয়ে যাবে। শুধু সেই বেতনটা বন্ধ হয়ে যাওয়া নয়, তাদেরকে কিন্তু প্রথম দিন থেকে যে বেতনটা পেয়েছেন সেইটা ফেরত দিতে হবে। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী 12% বাৎসরিক সুদ হিসাবে সেটা ফেরত দিতে হবে। আর সুপ্রিম কোর্ট এই সুদের কথাটা বলেনি, কিন্তু বেতন ফেরতের কথাটা বলেছে। মোটামুটি যাই হোক, যাদের কি এই বেতনটা ফেরত দিতে হবে,
তাদেরকে কিন্তু একলপ্তে খুব খারাপ করে, খুব কম করে হলেও মোটামুটি 45 থেকে 60 লক্ষ টাকা কিন্তু ফেরত দিতে হবে। এখন যে কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারে হঠাৎ করে যদি 45 থেকে 60 লক্ষ টাকার বোঝা নেমে আসে, সেই বোঝা বহন করা কিন্তু এতটাও সহজ নয়। যদি তারা সেই টাকাটা দিতে না পারেন কি হবে? অনেক ক্ষেত্রে জেল হওয়ার সম্ভাবনা আছে। অনেকে আবার এই সামাজিক সম্মানহানি এবং টাকা জোগাড় করতে না পারার দিক থেকে হয়তো বড় কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, যেটা অনভিপ্রেত। কিন্তু অন্যায় করলে তার শাস্তি তো কেউ এড়াতে পারে না। এখন এই ধরনের ঘটনা যদি ঘটে, যাদেরকে ঘুষ দেওয়ার ফলে বা যারা এই পুরো সিস্টেমটাকে করাপ্ট করে দিয়েছে, যাদের যাদের জন্য এই চাকরি যাচ্ছে, বেতন যাচ্ছে এবং বেতন ফেরত দেওয়ার মতো ঘটনা ঘটছে, তাদেরকে কি ছেড়ে দেবে? একবার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের নেতারা যারা কাটমানি খেয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত দিতে হবে। কীভাবে বাড়ি ঘেরাও হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ দেখেছিল। এবার এই চাকরিহারা কি সেইখানে সেটা ছেড়ে দেবেন? কিন্তু একটা একটা চলিত প্রথা কথা সবার মধ্যেই হয়েছে যে এই যে চাকরি হারা বা এই চাকরির জন্য যে ঘুষের টাকা, সেটা যেই তুলুক, যেই দালালিটা করুক, সে 25 রেখে ভাগ দিতে দিতে 75 একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছেছে। সেই জায়গাটাকে আইডেন্টিফাই হবে। ফাইনালি এই 26,000 চাকরিহারা পরিবার, তারা কি গিয়ে সেই জায়গাটা ঘিরে ধরবে? অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যখন কাটমানি ফেরাও প্রকল্প চালু হয়েছিল, তখন যে ঘটনা ঘটেছিল তার থেকে বহু গুণ, বহু বড় আকারের একটা কিন্তু তাণ্ডব নৃত্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখার সম্ভাবনা থাকছে। এবং সেটা যদি হয়, সেটা নিঃসন্দেহে ঘাসফুল শিবিরের মাথা ব্যথা বেড়াবে। একদম নিচুতলা থেকে শুরু করে সর্বোচ্চ স্তর অবধি কিন্তু আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে যেতে পারে। এটা গেল নাম্বার ওয়ান বাজ। নাম্বার টু যে জায়গাটা আছে, সেটা হচ্ছে এই ঘাসফুল শিবির, যাকে সো কল্ড সেনাপতি কোট আনকোট করে বলেন, তার গ্রেপ্তারি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি, সেই রকম কোনো সম্ভাবনা আছে কি? কেন বলছি এই কথাটা? আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে 2023-এর 28শে আগস্ট, আমি যদি খুব ভুল না করি, তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ আছে তাদের যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে গিয়ে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার কাছে নাকি মেসেজ এসে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটের আগে গ্রেপ্তার করছি। কে পাঠিয়েছিলেন, কখন পাঠিয়েছিলেন, কোনো প্রমাণ তিনি দেখাননি, কিন্তু তিনি মুখে বলেছিলেন এই কথাটা। যাক, সেটা যে একটা নির্জলা মিথ্যে কথা, সেটা এতদিনে প্রমাণ হয়ে গেছে। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেনি কেউ, বা এটা যে রাজনৈতিক প্রতিহিংসা, এই ধরনের কোনো ব্যাপার এখনো এস্টাবলিশ হয়নি। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস কিন্তু পেন্ডিং আছে, এবং সেটা শুনানি খুব সম্ভবত 10th জুন আছে। সেখানে কোনো বড় স্টেপ হবে কি আমাদের জানা নেই, কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আশঙ্কা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন, সুতরাং সেই ব্যাপারটা কিন্তু সকলেরই একটা চিন্তার বিষয় থাকছে। তাহলে কি সত্যিই সেরকম কোনো সম্ভাবনা আছে যে কারণে এই কথাটা তিনি বলেছিলেন, নাকি রাজনৈতিক হাইপ তোলার জন্য বলেছিলেন? অন্যদিকে আমরা দেখছি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ইডি সিবিআই বারবার ডাকছে, দীর্ঘক্ষণ জেরা করছে, এবং সেই জেরার শেষে বেরিয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি আবার ইডি সিবিআইকে নাম্বার দিচ্ছেন, আলটিমেটলি তারা কিছুই করতে পারছে না, এটা কোনো কিছুই এগোচ্ছে না, তিনি খুব সৎ আছেন, সেই কথাটা তিনি বলছেন। কিন্তু একটা কথা বলুন তো, একটা মানুষের যদি কোনো রকম কোনো কিছু ব্যাপার না থাকে, তাহলে ইডি সিবিআই এতবার ডাকছে কেন? আদালত এই ব্যাপারে কিন্তু তাকে বারবার রক্ষা কবচ আদালতে নিতে ছুটতে হচ্ছে, এবং আদালত কিন্তু তার রক্ষা কবচ কিছু রাখেনি এখন অবধি, যতদূর আমাদের জানা আছে। যে এই ভোটটা মিটলেই তার সেই সকল রক্ষা কবচ কিন্তু চলে যাচ্ছে, যদি না সেটার কোনো রকম এক্সটেনশন হয়। তাহলে কারুর গ্রেপ্তারির সম্ভাবনা থাকলে, সেটা নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক, সেটা তো পরবর্তী বিচার্য বিষয়, তবেই তো তিনি রক্ষা কবচের জন্য ছোটেন। তাহলে এই যে রক্ষা কবচটা নিচ্ছেন, মানে তার নিজের মনের মধ্যেও রয়েছে তার গ্রেপ্তারিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা তিনি দোষ করেছেন বলে নাকি রাজনৈতিক প্রতিহিংসা, এখনো জানি না। আবারও বলছি, সেটা আদালতের বিচার্য বিষয়। সুতরাং সেই জায়গাটাও তো রয়েছে। আর সত্যিই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হন এবং সেটা রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়, তিনি ধরে নিলাম একদম ধোয়া তুলসী পাতা, কোনো দোষ করেননি, তাহলে নিশ্চয়ই কোনো রাজনৈতিক মোটিভ থাকবে। সেটার ধাক্কাও সামলাতে হবে। একদিকে দলের সেনাপতি, একটা আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আছেন তিনি, কি করে আছেন তিনিই জানেন। তিনি গ্রেপ্তার হয়েছেন মানে দলের কর্মী সমর্থকরা এমনিতেই ডিমোরালাইজড হবে, এবং সেই জায়গায় নিশ্চিতভাবে যারা রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে তারাও ঝাঁপাবে। তার মানে জোড়া বিপদ আসবে যদি সত্যি এই সো কল্ড সেনাপতির গ্রেপ্তারি হয়।
আর ৩ নম্বর যে পয়েন্টটা, যেটা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুরো মন্ত্রিসভা কি জেলে যাবে? কেননা কলকাতা হাইকোর্টের ওই ২৬,০০০ চাকরি হারার যে রায়টা ছিল, সেখানে কিন্তু বলা ছিল, সিবিআইকে নির্দেশ দেওয়া ছিল যে আপনাদের যদি মনে হয় সে যে স্ট্যাটারেরই হোক না কেন, যে তাকে হেফাজতে নিয়ে এই জিজ্ঞাসাবাদ করার দরকার আছে, এই তদন্ত করার দরকার আছে, আপনারা করতে পারেন। এখানে প্রচারের মঞ্চে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের মুখ থেকে অনেক বড় বড় ডায়লগ আমরা শুনেছিলাম, কিন্তু যখন সুপ্রিম কোর্টে এটা নিয়ে সওয়াল জবাব হচ্ছে, তখন শুধুমাত্র ভোটের কারণে এই মন্ত্রিসভাকে এখনই যেন গ্রেপ্তার করা না হয়, এরকম একটা আকুলি বিকুলি দেখেছিলাম। তার মানে পুরো মন্ত্রিসভার কি জেলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে হাইকোর্টের রায় সেই কথা বলছে এবং রাজ্য সরকারের তরফ থেকেও সেই জায়গাটা গিয়ে রক্ষা কবচ চাওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে মন্ত্রিসভা কেন জেলে যাবে মনে করা হচ্ছে, যে কাজটা মন্ত্রিসভা করেছে, অর্থাৎ ওই সুপার নিউমারি পোস্ট তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু পুরোপুরি ইলিগাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু আইনজীবী মহল বলছে। এখন কোনো ইলিগাল অ্যাক্টিভিটি যদি কেউ করে থাকে, তাহলেই তো তার গ্রেপ্তার হওয়ার জায়গা রয়েছে। তাহলে কি পুরো মন্ত্রিসভা জেলে যাবে? আর সত্যিই যদি পুরো মন্ত্রিসভা জেলে যায়, এই রাজ্যের সরকার বলে কিছু টিকে থাকবে? শাসক দল বলে কিছু টিকে থাকবে? এখন আপনারা বলবেন যে যদি ইন্ডিজোট ক্ষমতায় চলে আসে, ধরে নিলাম আমি তর্কের খাতিরে ইন্ডিজোট ক্ষমতায় চলে এলো, তাহলে এই তৃণমূল কংগ্রেস বা এই সব এরাই তো গিয়ে ক্ষমতার শীর্ষে বসবেন। তাহলে সেই জায়গা থেকে এগুলো তখন আর কিছু কোনো রকম হবে? দেখুন, একটা কথা বলে দিতে পারি, আদালত যেভাবে চলে, সেখানে প্রভাব খাটানোর চেষ্টা যে চলে না, বা কিছু কিছু বিচারপতির ভূমিকা, কিছু কিছু রায় আমাদের সবসময়ই কিন্তু চমকে দিয়েছে বা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, সেটা অস্বীকার করি না। কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের আইন এবং বিচার ব্যবস্থা কিন্তু এখনও একটা সম্মানের জায়গায় আছে, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিচারটা ওই রাজনীতির রং দেখে কিন্তু করেন না। সেই কারণেই আমরা কিন্তু বহু রতি মহারথীকে জেলে যেতে দেখেছি। আর তাই যেহেতু এই ম্যাটারগুলো কোর্টে পেন্ডিং রয়েছে, এবং শুধুমাত্র ভোটটাকে, নির্বাচনটাকে ঢাল করে একটা সাময়িক রক্ষা কবচ ব্যাপারগুলোর উপর দেওয়া রয়েছে, তাই ভোট মিটলে ৪ঠা জুনই মোটামুটি পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যদিও তারপর মন্ত্রিসভা গঠনের ব্যাপার থাকবে, বা ভোট পরবর্তী কিছু অ্যালায়েন্সের যদি কিছু থাকে সেগুলো থাকবে, কিন্তু সেটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। নির্বাচন সংক্রান্ত ব্যাপারটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে আগামীকালই। আর তারপরেই কিন্তু এই সংক্রান্ত বিষয়ে নতুন করে আইনি মহলে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। আর ৩টি ক্ষেত্রেই যদি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয়, সেটা কিন্তু নিঃসন্দেহে এই রাজ্যের শাসক দল। ফলে ৪ঠা জুন আগামীকাল তৃণমূল কংগ্রেস যদি জনতার মার অলরেডি খেয়ে গিয়ে ভোটে পিছিয়ে থাকে, সেটা নিয়ে তো কিছু বলারই নেই। যদি আমি ধরলাম যে এইসব যেগুলো এক্সিট পোল বা সমস্ত কিছু আসছে সেগুলো ভুল, এবং যেটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলছেন সেটাই ঠিক, ৩০-৩৫টা আসন পান, তারপরেও কিন্তু স্বস্তিদায়ক জায়গায় তারা থাকছেন না। উল্টে তিনটি ত্রিশূলের খোঁচা কিন্তু তাদের দিকে এগিয়ে আসছে, এবং সেই জায়গায় কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে শাসক দল। আপনাদের কি মনে হয়, সত্যিই শাসক দলের উপর এই ৩ বিপদ কতখানি এফেক্ট ফেলবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।